এর মাঝেই রিয়া এসে আমার হাত ধরে বলল, চলেন আমার সাথে, আমি আপনাকে বাসায় রেখে আসি। আপু, তোর না অনেক কাজ পড়ে আছে, তোর কাজ তুই কর, আমি বরং ওকে বাসায় পৌঁছে দেই। যতই হোক আমার একমাত্র মিষ্টি গুলুমুলু একটা দুলাভাই। ইভা, তোরে বলছি না বাসায় যেতে? তুই চুপচাপ বাসায় যা। ইভা আমার দিকে ইশারা করে বলল, আশা করি কাজ হয়ে যাবে দুলাভাই। আমি যতটা সম্ভব এক এক করে করে দিলাম দুজনকে। আমার দায়িত্ব শেষ দুলাভাই, আমি এখন গেলাম। এই কথা বলে ইভা হাসপাতালের দিকে যেতে লাগলো। রিয়া আলতো করে আমার একটা হাত জড়িয়ে ধরে পুলিশ কনস্টেবলদের বলল, তোমরা এখন থানায় যাও, আমার একটু কাজ আছে। ম্যাডাম, স্যারের সাথে তো আমাদের পরিচয় করিয়ে দিলেন না। কে বলেছে ও তোমাদের স্যার? এত বেশি বোঝো কেন? যেই কাজ করতে বলছি সেই কাজ গিয়ে করো, যাও। রিয়ার ধমক শুনে রুদ্র ভয় পেয়ে গেল। আমার রিয়ার কথা শুনে এতটা পরিমাণের খারাপ লাগছে কি বলবো। যে মেয়ের জন্য এত কিছু করছি, এরপরে ওর মুখ থেকে স্বামীর একটা বের হয় না। ও না হয় ওর ইগো নিয়েই থাক। আমি রিয়ার হাত ছাড়িয়ে দিয়ে বললাম, অচেনা একটা ছেলের হাত ধরা উচিত না আপনার। আপনি থানার একজন পুলিশ অফিসার, আপনার সম্মানের খুব মূল্য আছে। আর আমরা তো রাস্তার টোকাই না। থাকেন আপনি আপনার রাগ অহংকার ইগো নিয়ে। এই কথা বলে আমি একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। রিয়ার পেছন ছেড়ে দিয়ে আমি বরং একাই থাকি। এই মেয়েকে হাজারবার বললেও বুঝবে না। বাসায় যেতে আম্মু আমাকে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। আমি আয়ত্ত হয়েছি কিভাবে, কে আমাকে গুলি করেছে ইত্যাদি। আমি আমার আম্মুকে দুই পাশ বুঝিয়ে রুমে চলে গেলাম। একা আমার পেছনে পেছনে রুমে এসে বলল, ভাইয়া, কার সাথে কি ঝামেলা করে আসলি নাকি? না তেমন কিছু হয় নাই। আর তুই আমাকে এত প্রশ্ন করিস না, যা তো এখন এখান থেকে। তুই আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছিস ভাইয়া। তোর কি হয়েছে আমাকে বল। কিছু হয় নাই, আমার মন মানসিকতা এমনিই খুব খারাপ। আমাকে একটু একা থাকতে দে। ভাইয়া, একটা মেয়ে কিন্তু এই পৃথিবীতে খুব অসহায়। যদি তার সতীত্ব চলে যায় তাহলে তার কোনো দাম নাই। যখন তোর বউ ছিল না, একা ছিলি, তখন তো তুই খুব ভালো ছিলি। কি পাস মেয়েদের বিছানায় নিয়ে? কেন এতটা খারাপ হলি? একার কথা শুনে আমি মাথা নিচু করে বসে আছি। এখন তো আমি আমার ভুলগুলো বুঝতে পারছি, যে আমি কত বড় ভুল করে ফেলছি। আজকে যদি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে শুনে একটা বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা এভাবে ধ্বংস হতো না। এখন শুধু আমি চারদিকে তাকিয়ে অন্ধকার দেখি। একা আমার পাশে বসে আমার হাত ধরে বলল, আগে কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যা। নতুন করে আবার বাঁচতে শিখ। মানুষ যাতে তোর খারাপ না বলতে পারে, আমি সেটাই চাই। শুধু আমি না, আমাদের মা বাবা সহ সবাই তোরে ভালো দেখতে চায়। যখন আম্মু আব্বু ইভার কথা শুনলো, তখন বুঝি তাদের খারাপ লাগে নাই। গেলাম ভাইয়া, আমি আমার পড়া আছে আবার। একা যেতেই আমি চোখের পানি মুছে ফেললাম। একার কথার যুক্তি আছে। না, আর কোনো ভুল করা যাবে না। যদি আমার রিয়াকে হারতে হয় তাহলে ওকে ছেড়ে দেবো। এরপরও কোনো ভুল করতে পারবো না। কখন যে বিছানায় পড়ে ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারে না। রাতে ঘুম থেকে উঠে অল্প কিছু খেয়ে নিলাম। ভাবছিলাম এখন গিয়ে রৌদ্রের সাথে একটু কথা বলবো, কিন্তু শরীরের যা অবস্থা, হাঁটতে এখন কষ্ট হয়। রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে আছি। ধীরে ধীরে সময় চলে যাচ্ছে আর রাত তত গভীর হয়ে যাচ্ছে। হঠাৎ আমি নিচে কোনো একটা কিছু আওয়াজ শুনলাম। এর মাঝেই কে যেন আমার জানলা দিয়ে লাফিয়ে ভেতরে চলে আসলো। আমি ভয় পেয়ে লাইট অন করে দেখলাম রিয়া একটা টিফিন বক্স নিয়ে জানলার কাছে দাঁড়িয়ে আছে। আমি শোয়া থেকে উঠে বিছানায় বসে বললাম, কি ম্যাডাম, আমাকে আবার ধরে নিতে আসেন নাই তো? রিয়া চুপচাপ এসে আমার পাশে বসলো। কথা নাই বার্তা নাই। রিয়ার ওড়না দিয়ে আমার পুরো মুখ মুছে দিয়ে টিফিন বক্স খুলে বলল, জীবনে কখনো রান্নাঘর পর্যন্ত যাই নাই। আজকে আপনি অসুস্থ বলে আপনার জন্য রান্না করে খাবার নিয়ে আসতে হয়েছে এখান পর্যন্ত। আমার জন্য আপনার এখানে আসতে হবে কেন? আমিই বা আপনার কি হই? ডিভোর্স দিয়ে দিবেন যেহেতু, তাহলে এত মায়া বাড়িয়ে লাভ আছে বলেন? চলে যান এখান থেকে। হঠাৎ করে রিয়া কান্না করে বলল, আমি নিজেকে নিজে মানাতে পারি না, মন যা চাই তাই করি। একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। ভাবছিলাম কাউকে জড়াবো না এই জীবনের সাথে, কিন্তু শেষমেশ আমার ছোট বোনের কথাগুলো চিন্তা করে দেখলাম। এখন আমার কাছে চাকরি আছে, টাকা আছে, যা মন চাইছে তাই করতে পারছি। কিন্তু যেই দিন আমার কাছে সব কিছু চলে যাবে, যখন আমি শূন্য হয়ে থাকবো, তখন সেই সময়টাতে আমি আপনার পাশে থাকবো। শুধু আমাকে ধোকা দেবেন না। রিয়া আমার কথা শুনে চোখের পানি মুছে বলল, অনেক ভেবে চিনতে দেখলাম একাকী তো জীবনের কোনো দাম নেই। তবে
আমার সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। কথা দেন, আমি রাজি না হওয়া পর্যন্ত। আমি আগেই বলছি তুমি শুধু আমার সাথে থাকো, আমি দূর থেকেই তোমাকে ভালোবাসবো। শরীর ছুঁয়ে কি ভালোবাসা দেখাতে হবে? এমন কে বললো? ভালোবাসা হলো পবিত্র একটা জিনিস। এগুলো বলে আমি আমার ভালোবাসা অপবিত্র করব? আপনি যতদিন পর্যন্ত বলবেন না ততদিন পর্যন্ত আমি আপনার কাছে কেন হাতটাও ছুঁয়ে দেখবো না। রিয়া এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি আমার মনের জমানো কথাগুলো কারোর কাছে বলতে পর্যন্ত পারি না। যখন দেখলাম আপনার বুকে গুলি লেগেছে, তখন আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি তখন কি যে করব নিজেও চিন্তা করতে পারি নাই। প্লিজ আমাকে আপনি মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন তাহলে। মাপ চাইতে হবে না। আমার জন্য এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসছো, এতেই যথেষ্ট। আমি অনেক অনেক খুশি হয়েছি। আবার নিজ হাতে খাবার তৈরি করে নিয়ে আসছো। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি কি আপনার জন্য এইটুকু করতে পারবো না? আমি টিফিন বক্স হাতে নিতেই রিয়া আবার হাত থেকে টিফিন বক্স কেড়ে নিয়ে বলল, দেন আমি আপনাকে খাইয়ে দিই। আমি চোখ বড় করে বললাম, কি? তুমি আমাকে খাইয়ে দেবে? আজকে কোন দিক দিয়ে সূর্য উঠছে আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি এই কথা বলছো। এর মাঝে রিয়ার ফোনটা বাজতে লাগলো। রিয়া ফোন রিসিভ করে মুখটা কালো করে দিয়ে ফোনটা কেটে দিল। কি হয়েছে রিয়া? এখন নাকি আবার থানায় যেতে হবে। যাও, সমস্যা নেই। কাজ আছে তো করতে হবে নাকি? কাজ ফেলে আর এখানে কি করবে? আমি শুধু তোমার স্বামী, তোমার কাছে তো তোমার কাজ বড়, আমার থেকে না। আপনিও ইভার মতো কথা বলতে শুরু করলেন। এবার মতো আমি আর কি বললাম, যা সত্যি তাই বলছি। রিয়া হাত থেকে ফোনটা ফেলে দিয়ে বলল, দেন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আর এই নয় যে আমার সব সময় কাজ করতে হয়। আপনি আমাকে বুঝতে পারেন না। এই থানায় সব দায়িত্ব আমার উপরে। রিয়ার হাতের অল্প একটু খাবার খেতেই আমার অবস্থা নাজেহাল হয়ে গেল। লবণ তো খাবারে একদমই দেয় নাই, কি আর বলবো। তাও মুখ বুজে চুপচাপ খেতে রাখলাম। বউটা যেহেতু আমার জন্য সবকিছু আমাকেই বানিয়ে চলতে হবে। খাবার ভালো হয়েছে নাকি আবার? খুব খুব ভালো হয়েছে। আমার বউ আমার জন্য খাবার তৈরি করছে, এই খাবার কি আর খারাপ হতে পারে? টপ করে দরজা ঠেলে একা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কিরে ভাইয়া, এত রাত হয়ে গেল, এরপরও তোর রুমের লাইট অন কেন? এই কথা বলে একা রিয়াকে আমার পাশে বসে থাকা অবস্থায় দেখে চোখ বড় করে ফেললো। মনে হচ্ছে যেন আমরা ভিন গ্রহ থেকে আসা এক এলিয়েন, যার কারণে একা আমার দিকে এভাবে তাকিয়েছে। একা শুধু তাকিয়ে থাকতেই সীমাবদ্ধ থাকে নাই, একা জোরে জোরে বলছে, আম্মু, এসে দেখে যাও, আমাদের ভাবি এসেছে বাসায়, তাও আবার ভাইয়ার জন্য খাবার নিয়ে এসেছে। একার ডাক শুনে রিয়া ভয়ে দাঁড়িয়ে বলল, এখন আমি তাহলে গেলাম, পরে তোমার বোন গোলমাল করে দিবে সব কিছু। আমি রিয়ার হাত ধরে বললাম, তোমার যেতে হবে কেন? তুমি কি বাইরের কোনো মেয়ে যে ভয় পাচ্ছ? তুমি তো আমার বিয়ে করাবো, এত ভয় পাওয়ার কি আছে? আম্মু ভেতরে ঢুকে রিয়াকে দেখে বলল, কি মা, লুকিয়ে লুকিয়ে আমার ছেলেকে দেখতে চলে আসছো? জানলা দিয়ে কষ্ট করে আসার কি দরকার ছিল? তুমি তো এই বাড়ির বড় বউ নাকি? রিয়া আম্মুর পায়ে সালাম করে বলল, যদি এত রাতে আপনারা ঘুমিয়ে পড়েন, এই জন্য জানলা দিয়ে ভেতরে আসছি। আপনাদের তো বিরক্ত করে লাভ নেই মা। আম্মু রিয়ার মাথায় হাত দিয়ে বলল, 1000 বছর বেঁচে থাকো মা, এই দোয়া করি। ভাইয়ার জন্য কি খাবার আনছেন ভাবি? লুকিয়ে লুকিয়ে জামাইকে খাওয়াচ্ছেন, এইদিকে যে আমি আপনার একমাত্র ননদ, আমার দিকেও একটু নজর দেন। এই কথা বলে একে এক মুঠো খাবার মুখে দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ইশারা করে বলল, কিরে ভাইয়া, এসব কি? এটা কি কোনো খারাপ নাকি? একাকে ইশারা করে বললাম, প্লিজ লক্ষ্মী বোন আমার, এই বিষয়ে কিছু বলিস না। বল ভালো হয়েছে, এত কষ্ট করে আমার জন্য রান্না করে নিয়ে আসছে। কি হলো, একা খাবার ভালো হয় নাই? জানি ভালো হয় নাই। আমি কি কখনো রান্না করছি? তুমি বলো। সারাদিন কাজ নিয়ে পড়ে থাকি। ভাবলাম আমার জামাইটা আজকে অসুস্থ, ওনার জন্য নিজ হাতে খাবার তৈরি করি, তাই একটু। একা আমার হাতে খাবারগুলো দিয়ে বলল, আরে ভাবি, কি বলেন? খাবার খারাপ হয়েছে? এত ভালো খাবার আমি জীবনেও খাইনি। খুব 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 ভালো হয়েছে। একার কথা শুনে রিয়া অনেকটা খুশি হয়েছে। আচ্ছা, তোমরা থাকো তাহলে, আমরা গেলাম কেমন? একা চলো মা, আমরা যাই। আসলেই আমা,
আমার এখন যেতে হবে। থানায় অনেক কাজ পড়ে আছে আমার। কিছুক্ষণ আগে কল এসেছিল, যেতে হবে। তাই বলে কি রাতেও কাজ করতে হবে? জরুরি কল আসছিল আম্মা। আচ্ছা ঠিক আছে, যাও। আবার দেখি ও জানলা দিয়ে যেও না। কেউ দেখলে বলবে বাড়ির বউ জানলা দিয়ে পালিয়ে কই যায়। পরে আমাদের সম্মান থাকবে না। এই কথা বলে আম্মু একা হাসতে হাসতে চলে গেল। রিয়া এবার রুমের দরজা লাগিয়ে বলল, আমি বাজে একটা মেয়ে, এরপরও আমার কপালে এত ভালো একটা পরিবার কিভাবে জুটলো? ওই বলছি না, বিশেষ করে আমাদের পরিবারের সবাই খুব ভালো। থেকে তো দেখো আমাদের বাসায় কয়েকদিন। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন আমি কি করব আপনিই বলে দেন। এদিকে আসো। রিয়া আমার সামনে থেকে খাবার সরিয়ে আমার পাশে বসে বলল। বলেন। আমি রিয়ার চুলগুলো টেনে খুলে সুন্দর করে খোপা বেঁধে দিতে দিতে বললাম, এত টেনশন নাও কেন? তোমার মন যা ভালো বোঝে তাই করো। এতদিন কি আমি তোমাকে বাধা দিয়েছি যে বলছি না আমাকে ছেড়ে যেতে পারবে না? আমি তোমার স্বামী, আমার কাছে থাকতেই হবে। এতদিন যেহেতু বলি নাই আর বলবো না তোমার ইচ্ছে। বকা দিলেন বুঝি আমাকে? কেন, আমি কি তোমাকে বকাও দিতে পারবো না? রিয়া মাথা ঘুরিয়ে আমার দিকে আড়াল চোখে তাকিয়ে বলল, আপনার কাছে শেষ একটা অনুরোধ আমার, রাখবেন? বলো আগে শুনি। আমাকে যে করে হলেও হোক আপনার প্রতি আসক্ত করিয়ে নেন। আগে আমি একা থাকার স্বপ্ন দেখতাম, কিন্তু এখন আমার কেন জানি একা থাকতে ভালো লাগছে না। আমি আমার মতো করে চেষ্টা করব। রিয়া আমার হাত ওর মাথায় রেখে বলল, আমি জানি আপনি সব কিছু পারবেন। কি বলো, মাথা খারাপ হয়েছে তোমার? যদি তুমি আমার সাথে সংসার করতে না চাও তাহলে আমি কি জোর করে? জোর করে হলেও আমার। আচ্ছা থাক, তোমার আর কিছু বলতে হবে না। এখন তোমার মাথা গরম আছে, যাও বাসায় যাও। আমাকে বিদায় করে দিচ্ছেন বুঝি? ভুলে যাবেন না, এই রুমে কিন্তু আমারও অধিকার আছে। আমি এবার রিয়ার চুল ছেড়ে দিয়ে বললাম, তোমার কি হয়েছে বলো তো? আজকে হঠাৎ করে রাগ বাদ দিয়ে সুন্দরভাবে কথা বলছো, আবার বলছো আমি আপনার সাথে সংসার করতে চাই। আপনি যদি রাগ করে থাকেন আর এইসব কথা বলবো না। এখন কি আমি তাহলে যাব? আমি বললেই কি আর থাকবেন? আমি আগে কি বলছিলাম মনে আছে তো সাহেব নাকি? তুমি আমাকে এতটা খারাপ মনে করো রিয়া? কাছে থাকলেই কি তোমাকে আমি জড়িয়ে ধরবো, এই তোমার ধারণা? আমি বলছি কি, আমি তোমার অনুমতি ছাড়া। সরি, ভুলে বলে ফেললাম। বাদ দাও এখন এসব। একা একা যেতে পারবে তো? আপনি বুঝি এগিয়ে দিয়ে আসবেন? আমি বুকে হাত দিয়ে বিছানা থেকে উঠে বললাম, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। রিয়া তাড়াতাড়ি আমাকে ধরে বলল, এই, আপনি পাগল হয়েছেন? আমি বলছি দেখে কি আপনার যেতে হবে? আপনি এমনি তো অসুস্থ। তাই বলে কি এই রাতের বেলায় আমি আমার বউকে একা ছেড়ে দেবো? নিচে চলো। প্লিজ পাগলামো করবেন না। আপনি অসুস্থ, আপনার হাঁটতে কষ্ট হবে। কিছু হবে না, চলো তো। নিচে যেতে আম্মু বলল, কিরে তোরা আবার কই যাস? আমা, আমি এত করে বলছি আমি একা যেতে পারবো, কিন্তু উনি দেখেন না এই অবস্থায় শরীর নিয়ে আমাকে নাকি এগিয়ে দিয়ে আসবে। তাও মা, তুমি এই বাসার বউ, আমরা তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। আমা, থানা থেকে আমি গাড়ি নিয়ে আসছি, আপনারা ঘুমিয়ে পড়েন। আম্মু শুধু আমাকে বলল, জাগিয়ে ঘুমিয়ে পড়, বৌমা পুলিশ অফিসার, কিচ্ছু হবে না। আম্মু যেতেই আমি বললাম, চলো গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না জানি আবার কখন তোমার সাথে আমার দেখা হয়। হতেও তো পারে আজকে তোমার মন ভালো, কালকে আবার তোমার মন খারাপ হয়ে যেতে পারে। তোমার সাথে এতটা কাছাকাছি কথা বলার সুযোগ কি আর আমি প্রতিদিন পাবো? আপনি মানুষ আসলেই খুব বেশি ভালো। আমি ভালো হলে কি আর আমার বউ চলে যেত? এই, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। মারবেন বুঝি আমাকে? রিয়া আমার গালে হাত রেখে বলল, এই, এখন বাসায় যান, গিয়ে ঘুমিয়ে পড়েন, রাগ জাগবেন না কিন্তু। তুমি তো এখন থানায় গিয়ে। আরে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর একটা কথা তো বলাই হয় নাই, আপনার এক্স বউ মাইশা। বলতে হবে না জানি, যা হয়েছে বেশ ভালো হয়েছে। যাব এখন। আমি বললেই কি চলে আসবা? এভাবে বললে কিন্তু আমি যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, যাও। রিয়া গাড়িতে উঠে বিদায় জানিয়ে চলে গেল। আমি মুসকে মুসকে হাসতে হাসতে বাসার ভেতরে যেতে লাগলাম। বাসার ভেতর গিয়ে দরজা বন্ধ করে রুমে যাব, তখন পিছন থেকে আম্মু বলল, যা, ভালোই হয়েছে, সবকিছু সমাধান হয়েছে।
আমি আর পেছনে না তাকিয়ে আমার রুমে চলে গেলাম। আম্মু মনে করছে আমি রিয়াকে ইভার বিষয়ে সবকিছু বলছি। এখন হয়তো রিয়া আমার সাথে কথা বলে, কিন্তু যদি আমি ইভার বিষয়ে সবকিছু বলি তাহলে কি হবে এটাই চিন্তা করছি। বিছানায় শুয়ে সব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রৌদ্র আমার পাশে বসে আছে। ওকে দেখে আমি বিছানায় বসে বললাম, কিরে আজকে তুই সকাল সকাল আমার কাছে, কাহিনী কি বলতো? রৌদ্র হো হো করে হাসতে হাসতে বলল, আজকে কোনো কাহিনী নেই, আজকে তোমাকে একা একা রুমে পেয়েছি। আজ আজ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে সুন্দরী? আমি রৌদ্রের কথা শুনে হাসি দিয়ে বললাম, তারপর বল তোর কি অবস্থা? এই তো মামা, মোটামুটি চলে কোনো রকম। শুনলাম রাতে নাকি রিয়া ম্যাডাম এসেছিল তোরে দেখতে, তাও আবার উনি নাকি তোর জন্য নিজে হাতে রান্না করে নিয়ে এসছে। বিষয়টা কি বল তো? তার আগে বল তুই এত কিছু কিভাবে জানিস? আন্টির কাছ থেকে শুনলাম। সব সত্যি কথা। দোয়া করার জন্য রিয়ার সাথে আমি সুখে শান্তিতে সংসার করতে পারি। মামা, এখানে আমি তোরে দেখতে এসেছি, এজন্য উল্টাপাল্টা কিছু বলে তোর মন খারাপ করব না। আমার আর কি মন খারাপ থাকবে? বিয়ের পর থেকে সেই একই অবস্থায় আছি, না আছি ভালো না আছি খারাপ। তবে মানুষ আমার ভালো চায় না, এটাই জানি শুধু। আচ্ছা তুই ফ্রেশ হ, পরে আমি আসবো নেই। পরে আসার দরকার নেই, কি বলতে এলি বলে ফেল শুনি। তুই জেনে শুনে আগুনে হাত দিলি। আমি তোর সহজে একটা বুদ্ধি দিই, তুই তোর পরিবার নিয়ে নিরাপদে কোনো জায়গায় চলে যা। তুই তোর ভালো দেখতে পাস, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলে ফেল, যাতে আমি বুঝতে পারি। আর ইঙ্গিত দিয়ে কথা বলিস না, আসল কাহিনী বল। দেখ, তোরে আমি একটা কথা বলতে চাই না, আমি বললেও তুই আমার ওপর রাগ দেখাবি। এখন তুই না বললে আমার রাগ উঠে যাবে কিন্তু, রৌদ্র বলে দিলাম। তাড়াতাড়ি বল কি হয়েছে। রিয়া ম্যাডাম অন্য কারোর সাথে প্রেমে জড়িত আছে। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তবে এটাই সত্য। রৌদ্রের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, পাগল হলি তুই? যে মেয়ে কোনোদিন পর্যন্ত ছেলের হাত ধরে নাই, সেই মেয়ে করবে আবার প্রেম? তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। এই কথা তুই থানায় গিয়ে বল, দেখ কে বিশ্বাস করে। রৌদ্র হাসি দিয়ে বলল, আমি আগেও তোরে সাবধান করেছি, এবারেও সাবধান করতে এলাম। আমি জানি তুই আমার কথা শুনবি না। আগের বারে আমার কথা শুনলি না, পরে কি হয়েছিল মনে আছে তো? আমি শুধু বলতে পারবো, বাট তোর জন্য কিছু করতে পারবো না। এবার আমার ভেতরে একটু ভয় ঢুকে গেল। এটা ঠিক, রৌদ্র যা কিছু বলে সবকিছু সত্যি কথা, কিন্তু রিয়া করবে প্রেম, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা বন্ধু, থাক তুই, আমার আবার যেতে হবে। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে বিকেলের দিকে থানায় যাবি, গিয়ে দেখে আসবি নিজ চোখে, ঠিক আছে? এই কথা বলে রৌদ্র আমার রুম থেকে বের হয়ে চলে গেল। সকাল সকাল আমাকে একটু টেনশনে ফেলে দিল। কি করব না করব এটাই ভাবতে পারছি না। বিছানা থেকে উঠে দেখলাম শরীরটা এখন একটু ভালো লাগছে, বুকের মাঝে অল্প অল্প চিনচিন ব্যথা আছে। ফ্রেশ হয়ে নিচে যেতে আম্মু বলল, বাবা এখন কেমন লাগছে তোর? এই তো আম্মু, এখন মোটামুটি ভালো লাগছে। আমি টেবিলের সামনে বসতেই আম্মু খাবার এগিয়ে দিতে বলল, খেয়ে দে বৌমাকে এ বাসায় নিয়ে আয়। যেহেতু ও রাজি হয়ে গেছে, তাহলে এখন আর কিসের ভয়? আমি শুধু বলে খেতে লাগলাম। এই দিনের টেনশন আমার মাথা ঘুরছে। নাস্তা করে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। ভাবলাম যাই এখন এবারকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ করে একটা ছেলে এসে আমার উপর পড়ে গেল। আমার উপর থেকে উঠে উল্টা আমাকে গাড়ি দিয়ে বলছে, তুই চিনিস আমাকে? আমি কে? যদি এখানে দাঁড়িয়ে শুধু একটা কল করি না, তাহলে তোরে খাড়ার উপরে তুলে নিয়ে যাবে। এবার আমি ছেলেটার দিকে ভালো করে একটু নজর দিলাম। মাথার লম্বা কোকড়ানো চুল, চোখে ইয়া বড় একটা চশমা আছে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কোনো বড়লোক বাপ মায়ের পোলা। সেটা আমাকে আবার বলল, কিরে ঘুরে ঘুরে তাকিয়ে কি দেখিস? মাল বের করবো নাকি? জায়গায় কিন্তু ভরে দিব বলে দিলাম। আমি এবার শুধু বললাম, ভাই আমি তো আপনার সাথে কোনো ঝগড়া করি নাই, আপনি তো উল্টা এসে আমার উপরে বললেন। আমার তো কোনো দোষ দেখছি না এখানে। ছেলেটা পকেট থেকে একটা লম্বা কোট বের করে আমার গলায় ধরে বলল, আজ পর্যন্ত কারো এত সাহস হয় নাই আমার সাথে কথা বলার, আর সেই তুই আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলিস। তাও কি বললি? আমি এসে তোর উপরে পড়লাম। তাড়াতাড়ি বল, আমার ভুল হয়েছে ভাই, আমাকে মাফ করে দেন ভাইয়া। ছেলেটার কথা শুনে নিজের জীবন বাঁচতে বলেই দিলাম যে সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আর আমি আপনার উপরে ইচ্ছে করে পড়ছি, মাফ করে দেন ভাইয়া। ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে ঠাস ঠাস করে গালে একটা চড় দিয়ে বলল, মনে থাকে যেন এই কথা। আরো কয়েকটা ছেলে এসে চুল লম্বা ছেলেকে বলল, ম্যাডাম কোনো ঝামেলা হচ্ছে কি? ঝামেলা হলো বললে কেটে রেখে দেই, তুই শুধু বল। ছেলেটা আমাকে ইশারা করে বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে কি হবে জানিস তো?
আমি ধীরে ধীরে এখান থেকে চলে আসলাম। জমের মুখ থেকে বেঁচে আসছি মনে হচ্ছে। এই শহরের পোলাপান খুব বাজে হয়ে যাচ্ছে, কথায় কথায় শুধু মেরে ফেলতে চায়। দোকান থেকে ভিটামিন জাতীয় কিছু ফলমূল কিনে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে গিয়ে সরাসরি এবার কেবিনের ভিতরে চলে গেলাম। গিয়ে দেখলাম এবার মাথা নিচু করে কি জানি লিখছে। আমি চেয়ারে বসতেই এবার মাথা নিচু করে বলল, তা আপনার কি হয়েছে বিস্তারিত একটু বলবেন শুনি। আমার কিছু হয় নাই, অসুস্থ তো আমার বাচ্চা, যার পেটে আমার বাচ্চা সে সবসময় কাজ নিয়ে বিজি, নিজের যত্ন নেয় না। এখন আপনিই বলেন, সে যদি নিজের যত্ন না নেয় তাহলে আমার বেবিটা অসুস্থ হয়ে যাবে না বলেন? আমার কথা শুনে ইভা বলল, তা ঠিক কথাই বললেন আপনি। আগে দরকার বাচ্চার মার সেবা। বাচ্চার মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে। এই কথা বলে ইভা আমার দিকে মুখ তুলে তাকিয়ে বলল, ও দুলা ভাই, আপনি শরীর ঠিক আছে তো? তা আজকে হঠাৎ এখানে যে? এখানে মানে? আমি তো আমার মেয়েকে দেখতে এসেছি, আর এগুলো আপনার জন্য। আপনি পাগল হয়েছেন দুলা ভাই? এতগুলো খাবার আমি একা খাবো? লাগবে না আমার এসব। আপনার না লাগলেও আমার মেয়ে লাগবে, নেন বলছি। ইভা আমার হাত থেকে ফলগুলো নিয়ে বলল, সময় তো আপনার মেয়েকে আপনার কাছে দিতে পারলেই আমি মুক্ত। আমার মেয়ে মনে হচ্ছে আপনার কাছে ভারী একটা জিনিস। ইভা মাথা নিচু করে বলল, দুলা ভাই, সবাই একটু সুখে বলেন, খুশিতে বলেন, হাসতে হাসতে বলেন। মূল্য কথা, সবাই তার জীবনকে সুন্দরভাবে সাজাতে চায়। এখন যদি আমি আহা ইভা, মন খারাপ করো কেন? আমি তো এমনি মজা করলাম। পাপ যেহেতু আমি করছি, পাপের শাস্তি আমাকে পেতে দাও। ছাড়েন এসব কথা দুলাভাই। আপুর কি খবর? যেই আপুকে কোনো দিন আমি রান্না করতে দেখি নাই, সেই বোন আমার এত রাতে নিজ হাতে রান্না করছে কেমনে কি দুলাভাই? আপুকে কি আপনি জাদু করেছেন আবার? ধুর, কি যে বলো না তুমি। টুনটুন করে পকেটে ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে হ্যালো বলতেই উপস্থিত রিয়া বলল, শরীর ঠিক আছে তো? ওষুধ খাইছেন? সকালে নাস্তা করছেন? আমি কি আসবো এখন? এত কিছু একসাথে জিজ্ঞেস করলে আমি কিভাবে উত্তর দেবো পুলিশ ম্যাডাম? একটু ভাবে স্থিরে বলেন। আর আমাকে আপনি কল দিলেন, আমি যে কতটা খুশি হয়েছি ম্যাডাম, বলার বাইরে। যার সাথে সংসার করব তার খবর না রাখলে হবে? এখন বলেন, শরীর ঠিক আছে আপনার? মোটামুটি ঠিক আছে। তুমি এখন কই? ভাবছিলাম এখন একটু থানায় যাব, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমার হাজবেন্ড তো অসুস্থ, সবার আগে ওনার খোঁজ নিতে হবে আমার। এই জন্য আপনাকে কল দিলাম। যাই হোক, এতদিন পরে হলেও তোমার মুখ থেকে স্বামীর একটা শুনতে পেলাম। আমাকে দেখাতে আসা লাগবে না, তুমি থানায় যাও এখন। ফোনের ভেতর থেকে আওয়াজ আসলো, ম্যাডাম, আমরা কি লাশ থানায় নিয়ে আসবো নাকি ওইটা ওখানে রেখে আসবো? রিয়া আমাকে বলল, আচ্ছা বাই, এখন নিজে খেয়াল রেখো, ঠিক আছে? এই কথা বলে রিয়া কল কেটে দিল। ইভা মুসকে মুসকে হাসতে হাসতে বলল, বলো কি দুলাভাই, গোপনে গোপনে এত দূর আমরা বলেই বলেন? আরে না, এটা কিন্তু ঠিক না। তবে আমি খুশি হয়েছি যে আপু ধীরে ধীরে আপনার প্রেমে পড়ে যাচ্ছে। ইভা, যখন দেখি আমার সাথে ভালো কিছু হয়, কিন্তু এর পরেই আমার সাথে খারাপ কিছু হয়ে যায়। আমার মন বলছে যে আমার সাথে এখন খারাপ কিছু হতে যাচ্ছে। অযথা ফালতু কথা বলবেন না। খারাপ আর কি হবে? তবে খারাপ কিছু হলে আপনি হয়ে যাবেন গ্যাংস্টার, আর আমি হয়ে যাব গ্যাংস্টারের শালি। তখন আমাকে সবাই ভয় পাবে। এবার কথা শুনে মন খুলে একটু হাসতে লাগলাম আর বললাম, আমার গায়ে একটা রক তেরা আছে, তবে এবার আমার সাথে কিছু হলে একটা একটা করে কাটবো। হয়েছে, আপনাকে আর বলতে হবে না। যে একটা মশা পর্যন্ত মারতে পারে না, সে আর কি মানুষ খুন করবে? দরজা ঠেলে কে যেন ভেতরে এসে ইভাকে বলল, ম্যাডাম, আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, প্লিজ আপনি কিছু করেন। আমি পেছনে তাকে দেখলাম মাহি দাঁড়িয়ে আছে। আমি চেয়ার থেকে উঠে মাহিকে ধরে বললাম, কিরে মাহি, তোর ওই অবস্থা কি করে হয়েছে? মাহি কান্না করতে করতে বলল, ভাইয়া, একটা ছেলে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই নাই বলে। আমি মাহির হাত ধরে চেয়ারে বসিয়ে ইভাকে বললাম, দেখ তো ওর মাথায় বেশি চোট পেয়েছে কিনা। আমার কথা মতো ইভা মাহির মাথায় আঘাত লাগা জায়গায় রক্ত বন্ধ করে আমাকে বলল, এই মেয়ে, আবার তোর কি হয়? আমার ছোট বোন হয়, প্রথম বউ নিয়ে আমি ওদের বাসায় ছিলাম। মা, এবার বলো কি হয়েছে? ভাইয়া, কতগুলো ছেলে এসে আমাকে উল্টোপাল্টা কথা বলে, আমি রাজি হই নাই বলে আমাকে মেরেছে। ছেলেগুলোকে আমি এখন কোথায় গেলে পাবো?
ছেলেগুলো বলেছে যদি আমার কিছু করতে পারিস তো থানায় আয়, আমি ওখানে অপেক্ষা করব। আমি মাহির হাত ধরে বললাম, চলো আমার সাথে, দেখি ওরা কারা। তোর শরীরের অবস্থা বেশি একটা ভালো না, আমি কি আসবো? না, তুই তোর কাজ কর। আমি গিয়ে দেখছি। এবার চেয়ার থেকে উঠে বলল, চল গিয়ে দেখি ওরা কারা, থানায় আবার আমার আপু আছে, চল। তিনজন মিলে সরাসরি থানায় চলে গেলাম। থানায় যেতে রৌদ্র এবার সামনেই বলল, ভালো এক সময়ে এলি। আর আমি বলছিলাম না রিয়ার বয়ফ্রেন্ড আছে, আমার কথা তো আর তোর বিশ্বাস করলি না? আমার কথা তো আর বিশ্বাস করলি না? এখন গিয়ে তুই নিজ চোখে দেখে যা। এই ছেলে, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে ম্যাডাম, যান ভিতরে গিয়ে দেখেন। আমি আর এক সেকেন্ডও দেরি না করে রিয়ার কেবিনে চলে গেলাম। গিয়ে দেখলাম সত্যি সত্যি রিয়ার সামনে একটা ছেলে বসে আছে। তার মানে রৌদ্র যা কিছু বললো সব সত্যি কথা। রিয়া আমাকে দেখে চোখ বড় বড় করে বলল, তুমি এখানে? রিয়ার কথা শুনে ছেলেটা আমার দিকে ফিরে তাকালো। ছেলেকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। সকালে যখন আমি হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এই ছেলেটা আমার উপরে পড়েছিল। এটাই সেই ছেলে। সেটা আমার সাথে মাহিকে দেখে বলল, কিরে পিচ্ছি মেয়ে, তুই এখানে আবার ওকে নিয়ে এলি? একে তো সকালে আমি মেরেই ফেলতাম। মাহি আমার হাত ধরে বলল, ভাইয়া, এটাই সেই ছেলে যে আমার সাথে বাজে ব্যবহার করেছিল। ছেলেটা মাহির কথা শুনে আমাদের সামনে এসে রিয়াকে শুনিয়ে শুনে বলছে, যদি কোনো মেয়ে দিন দুপুরে বাজে কাজ করে তাহলে সেটা দোষ না। আর আমার বন্ধু ওকে একটু নেগেটিভ কথা বলেছে, এটা কি দোষ হয়ে গেল? তুই তো টাকার জন্য সবকিছু করিস, আমার বন্ধু তো তোরে টাকাই দিত। মাহি কান্না করে বলল, ভাইয়া দেখেছো এসব কি বলছে? আমি নাকি খারাপ মেয়ে। আমি এবার বললাম, আমি কিন্তু তোর মতো গরম গরম কিছু করি না, আমি ঠান্ডা মাথার খুনি। ও আমার ছোট বোন, আর আমার সামনে ওকে খারাপ বলিস? এর পরিমাণ কতটা ভয়ঙ্কর হতে পারে আন্দাজ আছে তোর? সেটা আমার শার্টের কলার চেপে ধরলো। আঘাতের জায়গায় চাপ পড়তেই বুক থেকে রক্ত বের হতে লাগলো। আর ছেলেটা আমার কলার চেপে ধরেই বলল, অল্প একটু ধরেছি, এর ভিতর রক্ত বের হতে লাগলো। যদি বেশি কিছু করি তাহলে কি হবে জানিস তো? আর তুই আমার সাথে লাগবি, এই এলাকা আমার। থানা বলিস আর যাই বলিস সব কিছু আমার কথায় চলে। যা এবারের মতো ছেড়ে দিলাম, তোর বোনকে বলিস ভালো হয়ে যেতে। রিয়ার দিকে তাকিয়ে আমি বুঝতে চাইলাম ওর প্রতিক্রিয়া কি, কিন্তু রিয়া আমার তাকানো দেখে মাথা নিচু করে ফেললো। আমি বিষয়টা খুব ভালো করেই বুঝতে পারছি। তবে রিয়া এবার চেয়ার থেকে উঠে ছেলেটাকে খুব সুন্দর করে বলল, প্লিজ ওকে ছেড়ে দেন আপনি, নইলে ঝামেলা হয়ে যাবে। ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলল, খাড়ার উপরে আমি মানুষ খুন করেছি, কিছু হবে না বেবি, তুমি এত চিন্তা করো না। আপনি এখন এখান থেকে যান। ছেলেটা এবার দিকে তাকিয়ে বলল, আরে ছোট বোন তুমি, তোমাকে তো দেখি নাই, তা কেমন আছো তুমি? এবার চোখ গরম করে শুধু বলল, এখান থেকে গেলে খুশি হব। ছেলেটা এবার হাসতে হাসতে বলল, আরে চলেই তো যাব, দেখ রক্তে হাতটা একদম লাল হয়ে গেছে। আর এই ছেলে, তুমি সাবধান করে দিলাম শেষবারের মতো, শেষ ওয়ার্নিং মনে করতে পারিস। আর থানায় মামলা করলে কি হবে? থানার অফিসের সব কিছু আমি। পাগল কোথাকার। আচ্ছা রিয়া, তাহলে আমি গেলাম কেমন? বিকালে তোমাকে নেওয়ার জন্য আসবো কিন্তু আমি। আর এই নে টাকা, চিকিৎসা করিয়ে নিবি। তোরা তো আবার ফকিন্নি, আমার মনেই ছিল না। এই কথা বলে ছেলেটা হাসতে হাসতে চলে গেল। ছেলেটা যেতে ইভা বলল, ছি আপু ছি, আমার সামনে যদি আমার হাজবেন্ডকে কেউ কিছু বলতো তাহলে তাকে আমি আস্ত চিবিয়ে খেয়ে ফেলতাম। আর তোর সামনে? ইভা বাদ দাও, কিছু বলার দরকার নেই, ভুল তো আমি করছি, চলো এখন যাই। রিয়া আমার হাত ধরে বলল, প্লিজ আমার কথাটা একটু শোনেন। রিয়ার হাত ছাড়িয়ে বললাম, আমি যদি তোমার জন্য বুক পেতে গুলি খেতে পারি তাহলে তুমি এই তোর আমি কাকে কি বোঝাই? চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাবে। একা যেমন আমার নিজের বোন, মাইও ঠিক তেমন। আমার সামনে আমার বোনকে উল্টাপাল্টা বলবে আর আমি ওকে ছেড়ে দেবো? আমারও দেখার আছে ওকে। আমার কথাটা তো একটু শোনেন প্লিজ। তুই আর কি বলবে আপু, মাত্র যা চোখের সামনে দেখলাম এরপর আর কি দেখার আছে? বাইরে যখন একটা পুলিশ কনস্টেবল বলছিল যে তোর বয়ফ্রেন্ড আছে, তখন আমি মনে করছিলাম হয়তো এটা মজা করে বলেছে, কিন্তু এখন বুঝতে পারছি
রিয়া ইভাকে আর কিছু বলতে না দিয়ে ওকে কেবিন থেকে বের করে আমি শুধু মাইকে বললাম তুই একটু বাইরে অপেক্ষা কর, দেখি তোর ভাবি কি বলে আমাকে। মাই ইভার পিছনে কেবিন থেকে বের হয়ে গেল। সবাই যেতে রিয়ার দরজা লাগিয়ে বললো, ওই ছেলেটার নাম নিখিল, এমপির ছেলে। এই জন্য আমি শুধু মুখ বুজে সহ্য করছি। আর আমার সামনে আপনাকে কেউ কিছু বলবে, এটা আমি কিভাবে সহ্য করব? রাতেই তো আপনাকে আমি কথা দিয়েছি যে আমি আপনার সাথে সংসার করব। তাহলে আপনি বোঝেন না কেন? ও সামনে আমি কিছু বললে আমার চাকরি থাকবে না। প্লিজ আমাকে আপনি একা ছেড়ে চলে যাবেন না। আপনার জন্য বুঝি আমার খারাপ লাগে নাই? এই নেন এই লাঠিটা। আপনার ভিতরে যত রাগ আছে সব আমার ওপর প্রয়োগ করেন। আমি একটাও শব্দ করব না। আমি এখন ধীরে ধীরে বুঝতে শিখেছি যে একটা মেয়ের জীবনে তার স্বামী ছাড়া সঙ্গী কেউ নাই। আর এই প্রমাণ পেয়েছি সেই দিন আমি রাস্তায় যখন ওই ছেলেগুলো আমার উপর পিস্তল ঠেকিয়েছে। আমি রিয়ার মুখে হাত চেপে ধরে বললাম, হয়েছে, আর বলতে হবে না। তবে আমার একটু রাগ হয়েছে, সেটা আমি মানিয়ে নেব। এখন তোমার শাস্তি হলো যে তুমি 10 বার আমার সামনে কান ধরে উঠবস করবে। রিয়া আমার হাত সরিয়ে বলল, ও স্যার, শাস্তিটা একটু কমিয়ে দিলে হয় না? আমি একটা মেয়ে হয়ে। রিয়ার হাত থেকে লাঠিটা নিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বললাম, সামনে আদেশ করেছে, এটা কি অমান্য করবে? যদি এমন কিছু করো তাহলে আমি। রিয়ার কিছু না বলে চুপচাপ কান ধরে উঠবস করতে করতে বলল, সময় কিন্তু আমারও একদিন আসবে, বলে দিলাম। আমি চেয়ার থেকে উঠে রিয়াকে আটকে বললাম, অনেক হয়েছে পুলিশ ম্যাডাম, আমার কথা শুনছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। এখন বলেন আপনার কি চাই আমার কাছ থেকে? ও শিট, আমি তো ভুলেই গেছি, আপনার বুক থেকে এখনো রক্ত বের হচ্ছে। রিয়া ইভাকে ডাকতে রাখতে দরজা খুলে দিয়ে বলল, ইভা দেখ না, তোর দুলা ভাইয়ের বুক থেকে এখনো রক্ত বের হচ্ছে। আমি এটা আগে খেয়াল করি নাই। প্লিজ ইভা, তুই কিছু একটা কর। আপু, এত অস্থির হবার দরকার নেই, বেশি কিছু হবে না। আর যদি হয় তাহলে তুই শান্তি পাবি। ওকে আর দু চোখ তোরে দেখতে হবে না। ইভার কথা শুনে রিয়া আলতো করে আমাকে ধরে চেয়ারে বসিয়ে আমার শরীর থেকে শার্ট খুলে নিয়ে এবারও কান্না করতে করতে বলছে, সে কি বলো না বলো আমার দেখার নেই। আমি শুধু আমার হাজবেন্ডকে চাই। ওর কিছু হলে আমি বাঁচবো না। তুই আমার ছোট বোন, তুই বুঝিস না কেন? আমি আমার স্বামী ছাড়া অসহায়। আপু, কান্না করিস না, আমি থাকতে আমার দুলাভাইয়ের কিছু হবে না। তুই এত চিন্তা করিস না, দেখি আমাকে দেখতে দে। ইভা আমার রক্ত বন্ধ করায় বিজি হয়ে গেল। একসময় আমি রৌদ্রের কথা বিশ্বাস করতে শুরু করেছিলাম, তবে রিয়ার চোখের পানি মিথ্যা হতে পারে না। আর যাই করুক, রিয়া কখনো আমাকে ধোকা দেবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। রিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করো না, কিছু হবে না আমার, এগুলো সামান্য একটা বিষয়। সব কিছু হয়েছে আমার জন্য, তাই না? তখন যদি আমি বসে না থেকে। রিয়া, বলছি না এসব কথা এখন বাদ দাও। ভাইয়া, তাহলে আমি গেলাম, তোরা থাক। মাহি দাঁড়াও। বাসায় যাওয়ার পর আঙ্কেল আবার মাই শুধু বলল, যেই বাবা মা আজ পর্যন্ত আমার হাতে হাত তুলে নেই, পর্যন্ত তার মেয়েকে কেউ মেরেছে, আবার খারাপ কথা বলেছে, এসব শুনলে আমার বাবা ছেড়ে দিবে বুঝি? রিয়া মাহির মাথায় হাত দিয়ে বলল, বিষয়টা আমি দেখব। ও এখানকার এমপির ছেলে, ওর সাথে ঝামেলা করলে সমস্যা পড়তে হবে। আমার বিষয় আমি দেখে নিব। ভাবি, থাকেন আপনারা। আমি মাহির হাত ধরে বললাম, দাঁড়া এখানে, আমি তোর বাসায় দেখে আসবো। আমি তোর ভাই না, বিচার আমি করব। ভাইয়া। এর ভিতরে হাসপাতাল থেকে কল এলো, ইভাকে নাকি এখন হাসপাতালে যেতে হবে। ইভা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ইভা যেতে রিয়া বলল, মাহে চলো, আমরা তোমাকে বাসায় দিয়ে আসি। যদি আঙ্কেল কিছু বলে তাহলে সেটা আমি বুঝবো। পুলিশ জিপে করে মায়ের বাসায় গেলাম। ওর বাবাকে 2 পাঁচ উল্টাপাল্টা বুঝিয়ে দিলাম। বিষয়টা সমাধান করে রিয়াকে নিয়ে আমাদের বাসায় যেতে লাগলাম। গাড়ি চালাতে চালাতে রিয়া বলল, তা আমাকে কবে আপনাদের বাসায় নিয়ে যাবেন? আমি রিয়ার দিকে ফিরে তাকিয়ে বললাম, আপনাদের বাসায় মানে? তুমি আমার বউ, সেই হিসেবে তোমারও বাসা। তোমার বাসায় তুমি যাবে, এতে কাকে কি বলা লাগবে? হ্যাঁ, বুঝছি আপনার কথা স্যার, তবে আপনি প্রথম আমন্ত্রণ করে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন, এইটুকু ইচ্ছে আমার। বিয়ের আগে তো আর এমন স্বপ্ন দেখি নাই। আপনার সাথে বিয়ে হবার পর একটু একটু করে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। আমি রিয়ার গাল টেনে বললাম, তা এখন দেখি আমার ম্যাডাম আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। বাবা, আমার কপাল তো দেখি খুব ভালো। এই, আপনি আমাকে ছুলেন কেন?
মনে আছে তো সত্যের কথা? আমি মন খারাপ করে বললাম, মনে আছে তো। রিয়া আমার মন খারাপ দেখে একটা হাসি দিয়ে বলল, বাসায় চলেন, আপনার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। এই কয়েকদিন আমাদের কেউ বিরক্ত করবে না। আর আমার শাশুড়ি আম্মু সেই ব্যবস্থাই করে দিয়েছেন আমাদের। বুঝলাম না তোমার কথা রিয়া। এত বুঝতে হবে না, আগে বাসায় চলেন, পরে সব কিছু বুঝতে পারবেন। কি জানি বাবা, তোমরা বউ শাশুড়ি মিলে কি প্ল্যান করেছো? বাসায় যেতেই দেখি আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে দূর থেকে বলল, আসো বৌমা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। বাসার ভেতরে যেতেই শুনি আমাদের পুরো পরিবার 1 মাসের জন্য দেশের বাইরে যাবে ভাইয়ের কাছে। আমি আর রিয়া শুধু থাকবো এই বাসায়। তাহলে রিয়া আমাকে এই সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমার মনের ভেতরে তো লাড্ডু ফুটতে শুরু করছে। তাহলে রিয়া চায় আমরা একাকিত্ব সময় কাটাই। এখন তো আমার মনের ভেতরে আনন্দ আনন্দ কাজ করছে। আমরা সবাই মিলে বসে বসে প্ল্যান করছি কিভাবে কি করতে হবে। হঠাৎ করে আব্বা রিয়াকে বলল, আমরা তো চলেই যাব। এবার সম্পর্কে আমার ছেলে তোমাকে কিছু কি বলছে? রিয়া অবাক হয়ে বলল, আমার বোনের সম্পর্কে আবার কি বলবে? আব্বা আমার দিকে চোখ গরম করে তাকে বলল, কিরে, ওকে এখনো ও কিছু বলিস নাই কেন? আসলে বাবা আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ কর, সব সময় সত্যি কথা বলবি। মিথ্যা বলে সুখী হতে পারবি, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। সত্যি একদিন না একদিন প্রকাশ পাবে। রিয়া মা, আমার কথা শুনে তুমি রাগ করবে জানি, তাও বলতে হবে। আমরা সত্যি কথা লুকিয়ে রাখতে চাই না। এই কথা বলে আমার বাবা এক এক করে রিয়াকে সবকিছু বলে দিল। ইভা পেটের বাচ্চা। বাবা, আমি এটাও বলে দিলাম। রিয়া শুধু মাথা নিচু করে কান্না করতে লাগলো, কোনো কথা বলছে না। আম্মু রিয়ার হাত দিয়ে বলল, আমার ছেলেকে খুব শাসন করেছি আমরা। ওর বাবা মারছে, আমি মারছি, তোমার ছোট বোন পর্যন্ত মারছে। এখন তুমি আছো বাকি শুধু। তবে ও এখন ওর নিজের ভুল বুঝতে পারছে। এখন ওর বাচ্চাকে নষ্ট করতে দেয় নাই। আমি আর কিছুই বলবো না। জানি বৌমা, তোমার মন খারাপ হয়েছে, কিন্তু আমাদের মনে হলো সত্যিটা তোমাকে বলার দরকার। মিথ্যা বলে হয়তো আমার ছেলে বেঁচে যাকে, কিন্তু আমার কাছে মনে হলো যে রিয়া খপ করে আমার হাত ধরে বলল, তুই চল আমার সাথে, কথা বললে এখানেই তোরে গুলি করে দিব। রিয়া আমাকে টেনে রুমের ভেতরে নিয়ে গেল। রুমের দরজা বন্ধ করে আমার চুল টেনে ধরলো। আমার শরীরে আঘাত থাকার কারণে আমাকে মারতে পারছে না। রিয়া কিছুক্ষণ চুপচাপ একা কান্না করতে করতে বলল, তুই তোর মায়ের কসম খেয়ে বল, আর কোনো দিন কারোর সাথে। আমি মাথা নিচু করে বললাম, সবকিছু জানার পর তোমার সামনে মুখ দেখানোর মতো অবস্থা নাই আমার। আমি জানি আমি কত বড় ভুল করেছি। ভাবছিলাম তোমাকেও পাবো না, আর ভুল যেহেতু করছি শাস্তি তো পেতেই হবে। এজন্য এবার কাছে অনুরোধ করে বলছি শুধু বাচ্চাটা আমাকে দিয়ে দিতে, যেন ওকে নিয়ে আমি বাঁচতে পারি। তোমার কাছে এখন ক্ষমা চাইবো না, কি বলবো সেই ভাষা আমার নেই। আমি জঘন্য নষ্ট একটা ছেলে, আসলে আমি খুব খারাপ। যদি পারো তাহলে মাফ করে দিও। যে ভুল করেছি আমি তোমার কাছে আমার মুখ দেখানোর মতো আমার অবস্থা নেই। রিয়া আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে আমার চোখে পানি মুছে দিল আর বলল, শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যদি পরের বার এমন কিছু শুনি তাহলে। আমি রিয়ার কথা শুনে মুখ তুলে তাকে বললাম, আর এমন কিছু শুনবে না। আচ্ছা যান, বিষয়টা মেনে নিলাম, তবে আর কোনো দিন। সরি, আমার ভুল হয়ে গেছে। ভালো করে আমার দিকে তাকান। আমি রিয়ার দিকে তাকে বললাম, বলো। ছেলে মানুষ কি এভাবে কান্না করে? বলছি না, মাফ করে দিলাম। তুমি মাফ করলে কি হবে? আমি নিজেকে নিজে মাফ করতে পারছি না। আমার ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। একটু জড়িয়ে ধরবেন আমাকে? রিয়ার কথা শুনে এবার আমার হুঁশ উড়ে গেল। কি বলে ও? ওকে আমি জড়িয়ে ধরবো? আচ্ছা, এই কথাটা কি রিয়া বলছে নাকি অন্য কেউ? কি হলো? আমি কি বললাম? আপনি আমাকে একটু জড়িয়ে ধরবেন? আমি আমার স্বামীকে একটু জড়িয়ে ধরতে চাই। আমি তো নিজ কানে বিশ্বাস করতে পারছি না যে তুমি এই কথা আমাকে বলছো। বিশ্বাস করতে হবে না, এখন আমি যেটা বললাম সেটা করেন, নাকি চলে যাব? আমি ধীরে ধীরে রিয়ার কোমরে হাত দিতে লাগলাম, কিন্তু ভয়ে আমি আমার হাত সরে নিলাম। রিয়া আমার অবস্থা দেখে রিয়া আমার কোমরে হাত দিয়ে আমাকে টেনে জড়িয়ে ধরলো। এই প্রথমবার আমি আমার বউকে জড়িয়ে ধরছি। আমার ভিতরে মারাত্মক একটা ফিলিংস কাজ করছে, যেটা প্রকাশ করার মতো নয়, তবে ভয়ও লাগছে একটু একটু। যদি রিয়া আমাকে কিছু বলে ফেলে। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি হলো, কথা বলছে না যে? আমি অনেক অনেক সরি রিয়া। রাগের মাথায় যে আমি কত বড় ভুল করে ফেলছি এটা তো এখন আমি বুঝতে পারছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও।
আরে ছাড়েন না ওসব কথা, আমি বলছি তো ক্ষমা করে দিলাম। পরের বার এমন কিছু করলে আপনার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। তোমার মতো সুন্দরী একটা বউ থাকতে আমি আর কারো দিকে নজর দেব? রিয়া, তুমি ইভাকে কিছু বলো না, সব কিছু আমার জন্য হয়েছে। রিয়া এবার আমাকে ছেড়ে দিয়ে বলল, সব কিছু শোনার পর আমার একটু খারাপ লাগছিল, কিন্তু কি আর করব, তুমি তো আমার প্রাণপ্রিয় স্বামী। চিন্তা করো না, ইভাকে কিছু বলবো না। এই কথাগুলো যেন ইভার হাজবেন্ডের কানে না যায়। আমি চাই না আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাক। ভাইয়া, আম্মু তোদের ডাকছে, ভাবিকে নিয়ে বের হ। আমি রিয়ার চোখের দিকে নজর দিয়ে বললাম, ম্যাডাম আমি কি আপনার হাতটা ধরতে পারি? রিয়া আমার দিকে ওর হাত এগিয়ে দিয়ে বলল, হাত ধরার জন্য কখনো আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না, এখন চলেন। রিয়ার হাত ধরে বাইরে যেতে আম্মু বলল, যাক, ভালোই ভালোই সব কিছু তোরা মেনে নিলি। রিয়া মা, রাতে তো আমরা চলে যাব, তোমাকে কি নতুন করে বলতে হবে? বিকালে আমি সব কিছু নিয়ে চলে আসবো আম্মা। এখন আমাকে আবার থানায় যেতে হবে, সময় অনেকটা চলে গেল। ঠিক আছে, যাও মা, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। রিয়া যেতে আম্মু বলল, যাক, ভালো হয়েছে। কি বলিস, ভালোই ভালোই সব কিছু হয়েছে। আমাদের পরিবারের সবাই মিলে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। হঠাৎ দরজা ঠেলে রৌদ্র পুলিশের পোশাকে ভিতরে ঢুকে আমাকে ডাক দিল। আমি সোফায় বসে বললাম, কিরে রৌদ্র, কি হয়েছে, এভাবে দৌড়ে আসলি কেন? আমার সাথে ভিতরে চল, তোরে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। রৌদ্রের সাথে রুমে যেতেই রৌদ্র বলল, তুই তোর পরিবারের সাথে বিদেশে চলে যা। ওয়েট ওয়েট, তুই কিভাবে জানিস আমার পরিবারের সবাই ভাইয়ের কাছে যাচ্ছে? মামা, আমি তোর পায়ে পড়ে বলছি তুই পালিয়ে চলে যা, ওরা তোর সাথে যা ইচ্ছা তাই করবে। রিয়া ম্যাডাম ইভা সম্পর্ক সব কিছু জেনে গেছে। আরে তোর এতটা পেরেশানিতে লাগছে কেন? আর এবার বিষয়ে ওকেই আমি সব কিছু বলছি, এতে দোষের কি আছে? সত্যি কথা তো বলতে হবে নাকি? রৌদ্র ফোনে কি জানি একটা কিছু দেখে বলল, রিয়া ম্যাডাম ইভা সম্পর্কে সব কিছু জেনে গেছে। ম্যাডাম জেনে গেছে যে আমি তোর সাথে দেখা করতে আসছি, না জানি এখন আমার সাথে কি কি করে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তুই পালিয়ে চলে যা, দরকার হলে এই দেশ ছেড়ে দে। ওরা তোরে শান্তিতে বাঁচতে দিবে না বন্ধু। আরে ওরাটাকে? রৌদ্র আর কিছু না বলে আবার দৌড়ে চলে গেল। কি জানি বাবা, হঠাৎ করে ওরা আবার কি হয়েছে এটাই বুঝি না। আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই, তারা আমাকে আবার কে মারবে? ফালতু কথা বলে কেন রৌদ্র? রুম থেকে বের হতে আম্মু বলল, কি রে রৌদ্র, হঠাৎ দৌড়ে এই বাসায় আসলো যে? কি বলে গেল ও তোরে? তেমন কিছু না আম্মু। আচ্ছা আমি এখন রুমে গেলাম, ঘুমাতে হবে আমার। রুমে যাওয়ার দরকার নেই, এখন রিয়াকে নিয়ে আয়, দেখি ওর দেরি হচ্ছে কি জন্য। আচ্ছা আম্মু, আমি কল দিয়ে দেখছি। কল দেওয়ার দরকার নেই, হ্যাঁ কাজ কর, শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয় আর রিয়াকে নিয়ে আয়, এটাই ভালো হবে। পাগল হলে তুমি আম্মু? আমি আবার ওদের বাসায় যাব? একবার গিয়ে অপমানিত হয়েছি। এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে, আমি রিয়াকে বলে দেব যে। পারবো না আম্মু, যাও, বিরক্ত করবে না তো। আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না, যাবি তুই এইটাই জানি। এখন রুমে গিয়ে রেডি হয়ে বাজার থেকে কিছু মিষ্টি কিনে চলে যা, আর এত দেরি করবি না, শ্বশুর শাশুড়ির সাথে দেখা করেই চলে আসবি, ঠিক আছে? আমি গেলাম এখন। এই কথা বলে আম্মুও চলে গেল। যা বাবা, এই দিকে বিপদে পড়লাম আমি। এখন নাকি আমাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে। কি আর করবো, আম্মুর কথা মতো রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। বাইরে যেতেই আব্বা সব কিছু বুঝিয়ে দিল যে কি কি করতে হবে আমাকে। বাস থেকে বের হয়ে অল্প কিছু বাজার করে নিলাম। আমাদের বাসা থেকে রিয়ার বাসা এতটাও দূরে না, এজন্য খুব তাড়াতাড়ি রিয়ার বাসার সামনে চলে গেলাম। দরজায় কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি, বুকের ভিতরে যেন কেমন কোনো একটা ভয় কাজ করছে। অল্প একটু সময় যেতেই রিয়া দরজা খুলে দিল। দরজা খুলে আমাকে দেখে রিয়া বলল, আরে তুমি? আমি রিয়ার হাতে বাজারগুলো দিয়ে বললাম, আর বলো না, আম্মু জোর করে আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য। এখন চলো। কি চলো, বাসায় আসছেন, আমার বাবা মায়ের সাথে দেখা করবেন না? চলেন ভিতরে। রিয়া আমার হাত টেনে ভেতরে নিয়ে গেল। টেবিলে বসে ইভা খাবার খাচ্ছিল, আমাকে দেখে বলল, আসসালামু আলাইকুম দুলাভাই, তা আজকে হঠাৎ আমাদের বাসায় নাকি আপুকে নিতে আসলেন? আমি ইভার কথার উত্তর না দিয়ে শাশুড়ির পায়ে গিয়ে সালাম করলাম। এখন যেন আমি লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছি না। আর রিয়া আমার বিষয়টা বুঝতে পেরে বলল, আম্মু, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি, আর তুমি তো বুঝেই গেছো ও কি জন্য আসছে। রিয়ার আম্মু বলল, তুই যে নিখিলের কথা সকালে বললি, ও কি জন্য আসছে? রিয়া আমার হাত টেনে ভেতরে নিয়ে গেল। টেবিলে বসে ইভা খাবার খাচ্ছিল, আমাকে দেখে বলল,
রিয়া আমাকে আর কিছু বুঝতে না দিয়ে ওর রুমে আমাকে টেনে নিয়ে গেল। নিখিল তো সেই ছেলেটাই যে আমাকে থানায় হুমকি দিয়েছিল, কিন্তু আমার শাশুড়ি কি বোঝাতে চাইছে এটাই তো বুঝলাম না। রিয়া দরজা বন্ধ করে বলল, কিছু খেয়ে আসছো তো? খেয়ে আসছি। এখন তুমি একটু তাড়াতাড়ি করো, আমাদের যেতে হবে, দেরি হলে আম্মু বকা দেবে আবার। আপনি বসেন, আমি ওয়াশরুম থেকে আসছি। এবার দরজার বাইরে থেকে বলল, দুলো ভাই কি ভিতরে আছেন নাকি? রিয়া দরজা খুলে দিয়ে বলল। আয় ইভা ভিতরে। এবার ভেতরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি আপনার একমাত্র শালী, তা আমার জন্য কি নিয়ে আসলেন? আমি রিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এবার তো সত্যি কথাই বললো যে আমি ওর জন্য কি নিয়ে আসছি। রিয়া আমার চোখের ভাষায় কিছুটা বুঝতে পেরে বলল, ইভা, এবারের মতো তোর দুলা ভাইকে মাফ করে দে। পরের বার আসলে বড় একটা গিফট পাবি। দেখছেন দুলা ভাই, ও আমার নিজের আপু হয়েও আপনার পক্ষ নিল। এরপরেও কি বলবেন আমার আপু আপনাকে ভালোবাসে না? আমি এই বাসায় আসছি শুধু তোমার আপুর জন্য, বুঝলা? রিয়া রেডি হলে চলো তো, যেতে হবে নাকি? ইভা, তুই তোর দুলা ভাইয়ের সাথে বসে একটু গল্প কর, আমি ওয়াশরুম থেকে আসছি। রিয়া ওয়াশরুমে যেতেই আমার শাশুড়ি আম্মা এসে বলল, আমাদের একটু জানিয়ে আসবে না? আসলে আম্মা তাড়াহুড়ো করে আসছি তো, এই জন্য। শ্বশুর বাড়ির ঝামেলা মিটিয়ে কোনো মতো রিয়াকে নিয়ে বের হলাম। রিক্সায় বসার পর রিয়া আমার একটা হাত ধরে বলল, আমি তো এটাই চাইছিলাম, এতদিন যে আমি আপনার হাত ধরে আপনার পাশে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকতো। ছেড়ে যাবেন না তো আমাকে? রিয়ার একটা হাত শক্ত করে চেপে ধরে বললাম, ছেড়ে যাবো কেন বলো? তুমি আমার প্রাণ প্রিয় বউ, তোমাকে আমি ছাড়বো প্রশ্ন ওঠে না। আমাকে শুধু 1 মাস সময় দেন নিজেকে ঠিক করার জন্য, যেন আমি আপনার সন্তানের মা হতে পারি। তোমার জন্য আমি একদিন কেন 1000 বছর অপেক্ষা করতে পারি। তুমি শুধু আমার থেকো, তাহলেই হবে। আমি তো আবার এমনি মা হয়ে গেলাম, আপনার সন্তান তো আমাকেই গ্রহণ করতে হবে, যাতে এবার স্বামী ওকে সন্দেহ করতে না পারে। এসব কথা এখন রাখো তো, পরে এই বিষয়ে কথা বলা যাবে। রিয়ার সাথে টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রিয়া আমার রুমে গিয়ে কাপড় চোপড় রেখে আসলো। রাতে পরিবারের সবাইকে বিদায় করে দিয়ে আস্তে আস্তে রাত অনেকটাই হয়ে গেল। বাসায় গিয়ে আমি একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে বললাম, তাহলে রিয়া তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, কেমন? আপনি বিছানায় ঘুমান, আমি বরং নিচে ঘুমাই। না, তার আর দরকার নেই ম্যাডাম, বেশি কথা না বলে এখন ঘুমিয়ে পড়েন, রাত কিন্তু অনেক হয়েছে। আমার কথা মতো রিয়া বিছানায় শুয়ে বলল, আজকে যত পারেন সুখ করে নেন, আগামী কয়েকটা দিন হয়তো শান্তি মতো ঘুমাতে পারবেন না। কি বললে? আরে কিছু না, মজা করে বললাম। আমি এটা চিন্তা করছি, যদি কোনোভাবে ইভার সন্তান মারা যায়, তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন বুঝি। তোমার ফালতু কথা রেখে এখন ঘুমাও তো রিয়া। জানেন, খুব ইচ্ছে ছিল সব কিছু মন থেকে বাদ দিয়ে আপনার সাথে সংসার করব, কিন্তু রিয়া যা বলার সকালে বলবে, এখন একটু ঘুমাতে দাও, আর সাথে তুমিও ঘুমাও। রিয়া গুনগুন করে কি যেন বলছে, তবে এইসব কথা আমার কানে আসছে না। আমি আর অন্য কিছু চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে রিয়ার ডাকে ঘুম ভালো, চোখ খুলে তাকে দেখলাম রিয়া পুলিশের পোশাকে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ম্যাডাম, আজকে সকাল সকাল চলে যাচ্ছেন যে? আপনার জন্য তো সকাল মনে হতেই পারে। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবেন। না জানি আর কখনো মুখ খুলে এসব খাবার খেতে পারবেন। খেয়ে দিয়ে রেডি হয়ে থানায় যাবেন, মনে থাকবে তো স্যার? তুমি যাও তাহলে, আমি আর কিছুক্ষণ ঘুমিয়ে চলে আসবো। রিয়া আর কিছু না বলে চুপচাপ বের হয়ে চলে গেল। আমি সোফা থেকে উঠে বিছানায় গিয়ে দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। ফ্রেশ হয়ে টেবিলের সামনে গেলাম। টেবিলের সামনে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত আইটেমের খাবার এখানে রাখা আছে কেন? আমার জানা মতে রিয়া কখনো এই খাবার তৈরি করতে পারবে না, হয়তো দোকান থেকে আনিয়েছে। যাক, আমার কি টাকা গেলে ওর যাবে, আমি আমার মতো করে খেললাম। আমার ফোনের স্ক্রিনে একটা মেসেজ আসলো, লেখা আছে, বন্ধু এখনো সময় আছে, তুই পালিয়ে যা। বেঈমানদের একটু ভালোবাসা সব কিছু বিশ্বাস করে নিলি এত তাড়াতাড়ি? বুঝবি একদিন বন্ধু, তখন কান্না করবি শুধু, কিছু করার মতো উপায় থাকবে না তোর। আমি মেসেজটা পরে ডিলিট করে দিলাম। কি জানি কে নাকি আমাকে মেসেজ দিয়েছে, এমন তো হতে পারে এটা ভুলবশত আমার কাছে চলে আসছে। এখন আর বসে না থেকে যে একটু থানায় দেখি দিয়ে কি জন্য আমাকে ডাকছিল। বাস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে থানার সামনে চলে গেলাম। মিশুর দোকান দেখলাম বন্ধ, হয়তো আজকে এই সময় ও বাসায় আছে। থানার সামনে গিয়ে ভাড়া মিটিয়ে ধীরে ধীরে হেঁটে ভেতরে চলে গেলাম। অন্য দিনের থেকে আজকে থানার ভিতরের সবকিছু একদম নীরব নীরব লাগছে। থানার ভেতরে যেতেই দেখলাম সব কনস্টেবল চুপটি করে ভেতরে বসেছিল। আমাকে ভেতরে আসতে দেখে রুদ্র দাঁড়িয়ে বলল, এই কি করলি বন্ধু, নিজেই বিপদ নিজেই ডেকে আনলি। আমি তোরে কতবার না করেছি এখানে আসবি না, দিলি তো নিজের জীবনের 12টা বাজিয়ে।
আজকে তোর জন্য ম্যাডামের হাত থেকে কত মার খেয়েছি, এরপরেও আফসোস আমি আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। পাশ থেকে মাইশার বোন দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আজ থেকে ভালো করে বুঝবি অত্যাচার কি জিনিস। এজন্য গুরুজনদের একটা উক্তি আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি কারো কথায় কোনো উত্তর না দিয়ে রিয়ার কেবিনে চলে গেলাম। আমি ভেতরে যেতেই একটা ছেলের কণ্ঠে আওয়াজ করে বলল, আয় আয় ভেতরে আয়, তোর জন্যই অপেক্ষা করে বসে আছি। আমি ভালো করে তাকে দেখলাম, রিয়ার সামনে নিখিল বসেই কথা বললো, আর রিয়া মাথা নিচু করে কি জানি লিখছে। আমার এখন জানি বিষয়টা ভালো ঠেকছে না। আর নিখিল এখানে কি করে? রিয়া না বললো ওকে আর এখানে আসতে দেবে না। নিখিল নামের ছেলেটা আমার দিকে ফিরে তাকিয়ে বলল, চামচার বাচ্চা, যা আমার জন্য এক কাপ গরম গরম চা নিয়ে আসবি। ও এখানে তো আমার বেবিও আছে। রিয়া, জানো তুমি চা খাবে কি? রিয়া নিখিলের দিকে মাথা তুলে তাকিয়ে বলল, বাবু, আমিও খাবো। এই চাকরের বাচ্চা, যা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আয়। আজ থেকে তুই এই থানার পিয়নের কাজ করবি। আমরা যা বলবো তোর তাই করতে হবে। এমনকি এখানে একজন কনস্টেবল যদি বলে ওর জুতো পরিষ্কার করে দিতে হবে, তোর তাই করতে হবে। এখন যা, আজ থেকে কাজে লেগে পড়। রিয়ার কথাগুলো শুনে যেন আমার মাথায় আসমানে হয়ে পড়লো। এগুলো কি বললো রিয়া? তাহলে কালকে আমার সাথে যা যা করলো রিয়া সবকিছু অভিনয় ছিল? নিখিল কি আসলেই রিয়ার নতুন বয়ফ্রেন্ড? আমার মাথায় এটা প্রশ্ন শুনে ঘুরপাক খাচ্ছে। যে মেয়েটা সবসময় ছেলেদের থেকে দূরে দূরে থাকতো, আজকে তার বয়ফ্রেন্ড হলো কিভাবে? আমার কথা না হয় আমি বাদ দিলাম, কারণ রৌদ্র আমাকে যা কিছু বললো সব সত্যি কথা। রৌদ্র হয়তো সবকিছু আগে থেকেই শুনে নিয়েছে, আর আমি বোকার বাচ্চা, বোকা কিনা রিয়ার কথায় বিশ্বাস করে। না না, আর কিছু চিন্তা করতে পারছি না আমি। কি রে শুয়োরের বাচ্চা, তোরে আমি কি বললাম তোর কানে যায় না? রিয়া, তুমি কি বলো এসব? তুমি কি এটা ভুলে গেছো আমি তোমার স্বামী? কি রিয়া, এখানে ওকে কিছুই বলো নাই? ওকে সবকিছু একটু ভালো করে বুঝিয়ে বলো তো তুমি। রিয়া চেয়ার থেকে উঠে আমার সামনে দাঁড়ালো, ঠাস ঠাস করে আমার গালে ধরে চড় দিল, আর বলতে লাগলো, এই কয়দিন তোর উপর আমার আলাদা একটা মায়া জন্মে নিয়েছিল, কিন্তু যখন শুনলাম তুই আমার ছোট বোনকেও ছাড়লি না, তখন আমি ভালো করেই বুঝে নিয়েছি তুই যে কতটা খারাপ। আমি কি জেনে শুনে একজন লম্পটের সাথে সংসার করব? তোর থেকে নিখিল হাজার গুণ অনেক ভালো আছে। তোর পরিবারের সবাইকে বুঝিয়েছি যে আমি তোরে ভালোবাসি। আজ থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারবি না। সব ধরনের যোগাযোগ তোর বন্ধ। আমি যা বলবো তাই করতে হবে তোর। যদি আমার কথা না শুনিস তাহলে চার দেওয়ালের ভিতরে নিয়ে গিয়ে উলঙ্গ করে মারবো। ওই যে তখন তোরে বলতাম, মনে আছে তো? তুই কিভাবে বাচ্চার বাবা হোস সেটাও আমি দেখে নেব। ইফাকে বলে বাচ্চাটা নষ্ট করে দিব। সব কিছু আমি আগে থেকেই গুছিয়ে রাখছি, যাতে তোর ফ্যামিলির সবাইকে বিদায় করে আমি এর সুযোগ নিতে পারি। আমি কি কি বললাম তোর মাথায় ঢুকলো তো? আমি রিয়ার প্ল্যান বুঝতে পেরে শুধু বললাম, আমি ছেলে মানুষ আর তুমি একটা মেয়ে, পারবে তো আমার সাথে? হয়তো তোমার মায়ায় আমি পড়ছি, ভাবছিলাম তোমাকে নিয়ে সংসার করব। আমার সাথে বেইমানি করার ফল কিন্তু খুব খারাপ হবে। পেটে যখন ভাত থাকবে না তখন আর মুখ দিয়ে এইসব কথা বের হবে না, বুঝলি? আজকে থেকে তুই শুধু আমার চাকর হয়ে কাজ করবি। রিয়া, তুমি কার সাথে কি বলছো? ওকে যে কাজ করতে বলছি তাই করতে বলো। কি বললো শুনলি তো? এখন যা, কাজে লেগে পড়। রিয়া আমার দিকে তাকিয়ে বলো, তুমি এখন যা কিছু বললে সব কিছু মিথ্যা ছিল। যে মেয়ে আমি আঘাত পাওয়ার কারণে কান্না করতে পারে সেই মেয়ে। রিয়া আমার কলার চেপে ধরে বলল, চুপচাপ কাজে লেগে পড়, কোনো কথা বলবি না। আজ থেকে তুই তোর ইচ্ছেতে কিচ্ছু করতে পারবি না। আমি যা বলবো তাই করতে হবে। আমি শুধু মুচকে একটা হাসি দিয়ে বললাম, শুধু সময়ের খেলা মাত্র, ঘড়ির কাঁটা কিন্তু এক জায়গায় থেমে থাকে না, শুধু এটাই মাথায় রাখো। ভাবছিলাম এভাবে মতো সরি বলে সবকিছু মিটমাট করে নেব, কিন্তু তুমি আমাকে আবার বুঝিয়ে দিলে যে উপর থেকে পরিবর্তন হলেই কি হবে, ভিতর থেকে তো আর আমি পরিবর্তন হই নাই, তাই তো? চিন্তা করো না, এই খেলা শুরু করলে তুমি, শেষ করব আমি। শালার বাচ্চা শালা, আমি কি চেয়ার থেকে উঠবো? তোরে যেটা বলছি তাই কর। তুই রিয়ার সাথে কি বলিস? এখন তাড়াতাড়ি চা নিয়ে আয়। আমি কেবিন থেকে বের হতেই মাইশার বোন বলল, এখন বুঝবি কত ধানে কত চাল।
এমনভাবে অত্যাচার করব যে আর জীবনেও বড়লোকের কোনো মেয়ে বিয়ে করতে ইচ্ছে করবে না। এক তো আগেই বিয়ে করেছে, এখন আবার আসছে আমাদের ম্যাডামের ওপর নজর দিতে। ম্যাডাম কি জিনিস এটা হয়তো এখনো তোর ধারণা হয়নি। মাইশার চাচাতো বোনের সাথে আমি আর কথা বাড়ালাম না। আমি আমার মতো করে চা বানিয়ে আবার রিয়ার কেবিনের ভেতরে চলে গেলাম। নিখিল আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল, তোর কপাল ভালো যে সময় মতো চা বানিয়ে নিয়ে আসলি, নইলে তোর খবর করে দিতাম। তো নিখিল, এখন তুমি কি করবে? বাসায় তো যাবে নাকি? এখন আমি বাসায় চলে যাব। নিখিল আমার হাতে চায়ের কাপটা দিয়ে বলল, এই গরম চায়ের কাপটা উল্টা করে তোর মাথার উপর ঢেলে দে। আমি রেগে বললাম, খুব বেশি হয়ে যাচ্ছে না এবার? চাকরের মুখে আবার বড় বড় কথা, খুব বেশি হয়ে যাচ্ছে না? তোরে কেটে টুকরো টুকরো করে ফেলবো এই থানার ভিতরে, তুই কিছুই করতে পারবি না। আমি চায়ের কাপটা উল্টা করে নিখিলের শরীরে ঢেলে দিতেই নিখিল লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, তার বাচ্চা, তুই এটা কি করলি? তোর আজকে আমি খাইছি। নিখিলের চিৎকার শুনে রৌদ্র ভেতরে এসে আমাকে ধরে জেলের ভেতরে ঢুকিয়ে দিল। নিখিল বেচারা আমাকে মারতে না পেরে রাগে চোখ মুখ লাল করে থানা থেকে বের হয়ে গেল। নিখিল বের হতে যেতেই রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন তোর সাথে আমি কি কি করতে পারি তোর ধারণা আছে? এই রূপ আর পুলিশের চাকরি নিয়ে এত তোর কিছু? আমি তোরে খুব ভালো করেই বুঝিয়ে দেবো যে আমি কি জিনিস। রিয়া জেলের ভেতর দরজা খুলে ঢুকে বলল, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি বলে তোর মনে হয়? তোমার বাসায় আমাকে আটকে রাখতে পারলি না, আর এখন তুই আমাকে আটকে রাখবি? বিষয়টা খুব মজাদার। আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি, আগামী 1 মাস আমি তোকে যদি রাস্তায় না আনতে পারি তাহলে জেলের ভেতরে ঢুকতে ঢুকতেই এবার জোরে জোরে বলছে, ছি ছি আপু ছি, তোর কাছ থেকে অন্তত আমি এইটুকু আশা করি নাই। তুই টাকার নেশে অন্ধ হয়ে গেছস, বুঝতে পারছিস? শেষ পর্যন্ত তুই প্রমাণ করে দিলি যে স্বামীর থেকে পরপুরুষ বড় তোর কাছে। ইভা, এখানে কোনো ঝামেলা করিস না, চলে যা এখান থেকে। ওর সাথে ঝামেলা আমার, তুই যা। আমি যাব মানে? তোর কি মাথা খারাপ হয়েছে? আমি আমার দুলাভাইয়ের রেখে কোথাও যাব না। তুই ছাড়বি নাকি আমি তো উকিল নিয়ে আসব। তুই আমার সাথে ঝগড়া করতে এখানে এলি নাকি? তুই আমার বোন হয়ে অন্য কারো পক্ষ নিয়ে কথা বলিস? আমি একটু সুযোগ পেয়ে বাইরে হাত দিয়ে গেটের তালা লাগিয়ে চাবিটা ছোট করে গর্ত দিয়ে বাইরে ফেলে দিলাম। এবার আমি হাসতে হাসতে বললাম, তা ম্যাডাম এখন আমাকে মারবেন না? কই ডাকেন আপনার সাঙ্গু পাঙ্গুকে। রিয়া এবার ভয় পেতে শুরু করলো। বাইরে থেকে সবাই মিলে জেলের দরজা ধরে খোলার চেষ্টা করছে, কিন্তু চাবি ছাড়া তো আর কেউ কোনোভাবেই দরজা খুলতে পারবে না। এবার বাইরে থেকে হাসতে হাসতে বললো, দুলাভাই ভালো একটা কাজ করলেন, বিয়ে তো করলেন, বাসর রাত তো আর করেন নাই। সমস্যা নাই, এখন করে নেন, আমার চোখ বন্ধ করে রাখছি। রিয়া লাঠি উঠিয়ে যে আমাকে মারতে আসবে, তখন আমি লাঠি ধরে বললাম, আমার থেকে তোমার শরীরে এতটাও শক্তি নেই, চাইলে তুমি আমার সাথে পারবে না। আমি রিয়াকে এক হাত ধরে চেপে ধরে বললাম, তো এখন সবার সামনে কিছু করি, তুমি কি এটাই চাও নাকি? রিয়া ভয়ে চোখ বন্ধ করে দিল, আর বাইরে থেকে সবাই শুধু চিৎকার করছে। আমি রিয়াকে ছেড়ে দিয়ে রৌদ্রকে বললাম, যা বাইরে থেকে চাবিটা খুঁজে নিয়ে আয়, আর তোর ম্যাডামকে বলে দিবি যেন আমার পেছনে লাগতে আসে। ওকে ডিভোর্স দিতে হবে না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আফসোস লাগে কোথায় জানিস, যখন একটু ভালো হতে চাই তখন সবাই আমার পেছনে পড়ে থাকে, আমার ভালো কেউ দেখতে পারে না। এর মাঝে রৌদ্র চাবি খুঁজে এনে জেলের দরজা খুলে রিয়াকে বলল, ম্যাডাম, ডিসি স্যার আসছেন আপনাদের থানায়, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। রিয়া তাড়াহুড়ো করে জেলের দরজা খুলে বের হয়ে আমাকে উৎসাহ করে বলল বের হয়ে যেতে। আমি থানার ভেতর থেকে বের হতে ইভা বলল, কি লোক তুই যে কি না নিজের বউ কন্ট্রোল করতে পারে না। জানিস তো ইভা, জোর করে কোনো কিছু হয় না। আমি চাই ভালোবাসা দিয়ে সবকিছু সফল করতে। আর কত মানুষের কাছে আমি খারাপ হব বল? আমাদের সামনে দিয়ে ডিসি স্যার ভেতর ঢুকলেন। উনি একটা মেয়ে, ঠিক আছে মানলাম, তবে ওনার চেহারা এত কালো কি বলবো। এজন্য আমি আর এখানে বেশি সময় দাঁড়াই নাই, ইভাকে নিয়ে থানা থেকে বের হয়ে গেলাম। ইভা থানার ভেতর থেকে বের হয়ে বলল, তুই যদি বীর পুরুষের বাচ্চা হয়ে থাকিস তাহলে আমার আপুকে তুই পটিয়ে দেখা। আমিও দেখতে চাই তুই আমার আপুর সাথে কিভাবে সংসার করতে পারিস। আমি এখন তোরে বুঝাতে চাইছি যে আপুর সাথে তুই রাগ করে কিছুদিন কথা বলবি না, কিছুদিন যাওয়ার পর দেখা যাবে আপু তোর পিছনে ঘুরে, তুই তখন তাকে প্রশ্রয় দিবি না। এর জন্য আমি সহজ ভাষায় বলি, আপুকে নিয়ে তুই কোথাও থেকে ঘুরে আয়। আপু না গেলে ওকে জোর করে নিয়ে যাবে
মোট কথা আপুর কাছে তুই হারবি না। সেদিন আমাকে কথা দিয়েছিলি যে করে হলেও হোক আপুকে তুই পটিয়ে নিবি। রাগ করে কিছু হবে না, আপুর উপর তোর পুরো অধিকার আছে। যা জোর করে হলেও তোর অধিকার আদায় কর, তবে সেটা হবে ভালোবাসার। পারবি তো আবার? ইভা, প্রতি সময় তোর আপু আমাকে অবহেলা করে, এগুলোকে মেনে নেওয়া যায়? তুই বল, আমি আর কত সহ্য করবো বল? আমার এখন আর ভালো লাগে না। সব কিছু বাদ দিয়ে তুই আপুকে দেখে আমি নিখিলকে দেখে নেব, ওর চিন্তা তোর করতে হবে না। বউ যেহেতু আমার, রিস্ক তাহলে আমাকেই নিতে হবে। তবে ওর আগে আমার নিখিলের সাথে কিছু হিসাব নিকাশ আছে। ও আমার বোন মায়ের সাথে ইভা কাকে জানি কল করে বলল এমডি ছেলে নিখিলকে ধরে আসতে। এই পর্যন্ত ইভা বলে কল কেটে দিয়ে বলল, আমি তোর জন্য এত রিস্ক নিয়ে কাজ করছি, তুই আমার জন্য আমার আপুকে একটু হাসি খুশি রাখবি? বল, পারবি? ভাবছিলাম তোর আপুর সাথে আগামী 1 মাস বাজে কিছু করব, কিন্তু তুই তোর আপুর হয়ে অনুরোধ করলি, আবার আমার জন্য এত কিছু ত্যাগ করলি তুই। যা, আমি তোরে কথা দিলাম আগামী এই মাস তোর আপু আমার জন্য পাগল হয়ে যাবে, আমাকে ছাড়া কিছুই বুঝবে না। হয়েছে এবার? এবার হাসি দিয়ে বলল, তোরে অনেক অনেক ধন্যবাদ দুলাভাই। এখন চল আমরা সাথে দেখি নিখিলের কি খবর। তুই শুধু মাহিকে বল আসতে, আজকে ওর হাত পা ভেঙে দিব। তুই এত কিছু কিভাবে? আরে দুলাভাই, এই পৃথিবীতে টাকা হলে সব কিছু সম্ভব হয়, বুঝলেন? এখন চলেন তো। আমরা চলে যাব, তখন পিছন থেকে ডাক গেল। এবার শোন একটু। পিছন ফিরে তাকে দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে। এবার হুঁ বলে বলল, বল আপু, কি হয়েছে? যাওয়ার আগে নিখিলকে বলিস তো এখানে আসতে, দরকার আছে। আমি রাগে চোখ বন্ধ করে ফেললাম, কিছু বললাম না। এবার আমার রাগের কারণ বুঝতে পেরে বলল, একটু পর নিখিলের পুরো চরিত্রের কথা জানতে পারবি তুই। বড়লোক বাপ মায়ের ছেলে পেলে না জানি উল্টাপাল্টা কি করেছে। আমি নিজের রাগ কন্ট্রোল করে রিয়ার সামনে হেঁটে গিয়ে বললাম, আমার ঘাড়ের একটা রক সবসময় তেরা হয়ে থাকে জানো তো। আমি যা বলতাম তাই করি, কিন্তু তোমার ছোট বোন অনেক ভালো আছে বলে তুমি বেঁচে গেলে। আমি যদিও খারাপ হই, তাহলে সব কিছু তোমার কাছে আমি প্রকাশ করছি, কোনো কিছু গোপন করি নাই আমি। আর আমাকে রেখে নিখিলের পিছন ধরলে, যে কিনা সারাদিন মেয়েদের পিছনে পড়ে থাকে, বরং মেয়েকে নিয়ে বিছানা থাকে, একটু পর পর লাইভ দেখাবো তোমাকে, শুধু আমাদের সাথে থেকে। ম্যাডাম ঠিক আছে? আমি ইভার সাথে রিক্সায় উঠে চলে গেলাম। ইভা আমাকে পুরাতন একটা বাংলোতে নিয়ে গেল। এখানে যেতেই কয়েকটা ছেলে এগিয়ে এসে ইভাকে বলল, ম্যাডাম আমাদের টাকা। কাজ তো হয়েছে নাকি? ছেলেগুলো বলল, হয়েছে, ওকে ভিতরে গিয়ে পাবেন, উল্টা করে ঝুলিয়ে রাখছি, মন যা চাই তাই করেন গিয়ে। আমরা এখন তাহলে গেলাম ম্যাডাম, যদি দরকার হয় আবার ডেকে নেবেন। ছেলেগুলো যেতেই আমি বললাম, কিরে ইভা, তুই এত কিছু কিভাবে জানিস? আর ওদের কি? আমি গোড়ার আন্ডার জানি, আসলেই আমি কিছুই জানি না। সব আমার স্বামীর কাজ, উনি বাইরে থাকেন বলে ওদের রেখেছেন। ওরা টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। আমি শুধু আমার হাজবেন্ডকে বলি, ব্যাস কাজ হয়েছে, যাই। কই মাহি কি আসছে নাকি? আমরা বলতে না বলতেই মাহি এসে হাজির। মাহি এসেই বলল, ভাইয়া কি হয়েছে হঠাৎ করে এখানে? আমি মাহির হাতে একটা লাঠি দিয়ে বললাম, কোনো কথা বলবি না, ভেতরে গিয়ে আগে শুধু মারবি, পরে কথা হবে। ভেতরে গিয়ে মাহি নিখিলকে দেখে রেগে আগুন হয়ে গেল। মাহি কোনো কথা না বলে নিখিলকে মারতে লাগলো। নিখিল চিৎকার করে বলছে, তোরে তো আমি বললাম যা পারিস কর, যা। আমি কি তোরে না করছি? এখন চুপচাপ মার খা। আমার বোনকে নষ্ট বলিস? আজকে তোর জীবনের সব কিছু লাল বাতি করে দেবো। রিয়াকে সরাসরি ভিডিও কল দিলাম। রিয়া আমার কল ধরে বলল, কি চাই তোর আবার? আমি ক্যামেরা নিখিলের দিকে ফিরিয়ে বললাম, দেখো তো চিনতে পারিস কিনা, এমবির ছেলে নাকি? রিয়া চোখ বড় বড় করে বলল, তো তুমি ওকে? আমি ওকে ধরে নিয়ে আসছি, তো কি হয়েছে? প্লিজ তুমি ওকে ছেড়ে দাও। ওর বাবা মা এসব জানতে পারলে? এত কষ্ট করে ধরে নিয়ে আসলাম কি ছেড়ে দেবো? ফোন রাখ তুই, এখন লাইভ দেখ যা। আমি ফোন করে দিয়ে ফেসবুকে লাইভ অন করে নিখিলের সামনে গিয়ে বললাম, কয় বছর ধরে মেয়ে পাচার করিস? আমার প্রশ্ন শুনে মাহি মারা বন্ধ করে দিল। ইবা আমার হাত ধরে বলল, কি বলিস? এসব ও মেয়ে পাচার করে? করে তো। আর একটা নিষিদ্ধ পল্লী ওর আন্ডারে চলে, বিশ্বাস না হলে তুই জিজ্ঞেস কর। আমার প্রশ্ন শুনে নিখিল হাসতে হাসতে বলল, রিয়ার কাছে ভালো সাজার জন্য মিথ্যা কথা বলিস না তুই। বললে কি হবে? সবগুলো তো মিথ্যা কথা, কে বিশ্বাস করবে? এবার ওর মুখ থেকে এভাবে কথা বের করা যাবে না। এক কাজ করতো, ওকে তো মেরেই ফেলবো, জীবিত অবস্থায় ওর শরীর থেকে সবকিছু খুলে নে, ভালো টাকায় বিক্রি করতে পারবো।
এই তোরা সব কি কথা বলিস? আমি যা বললাম সব কিছু সত্যি কিনা তাই বল। আর তুই তো জানিস ইবা ডাক্তার, ও চাইলেও সব কিছু করতে পারে। তোরে কথা দিলাম এসব কথা আমাদের ভেতরে থাকবে, অন্য কেউ সব কথা জানতে পারবে না, রিয়াকেও বলবো না, বলে দে। বলবো না, যা করার কর যা। এবার ব্যাগ থেকে ছোট একটা চাকু বের করে বলল, তাহলে আগে বুক ছিঁড়ে সব কিছু বের করি, বাকি সবও মরে যাওয়ার পর। 10 লাখ হলেও অর্ধেক তোর আর অর্ধেক আমার। মাহি, তোমার কি কিছু লাগবে? না আপু, আমার কিচ্ছু লাগবে না। নিখিল চিৎকার দিয়ে বলল, তুই যা বললি সব সত্যি কথা, প্লিজ আমাকে এখন যেতে দে। দেখলি ইভা, তোর বড় বোন কত বড় বাটপাড়ের পাল্লায় পড়েছিল। আমি তো খারাপ মানুষ, তাই না? তুই এত কিছু কিভাবে জানিস রে? রৌদ্রের কাছ থেকে সবকিছু শুনলাম। ও যে কত বড় নষ্ট আমি খুব ভালো করেই জানি। তো এখন ওর কি করবি? সবাই আমাকে নিয়ে কত মজা করে, আবার সুযোগ পেলে আমাকে সবাই ব্যবহার করে। আমি আমার জীবনের কোনো মানে খুঁজে পেলাম না। তোরা এখন এখান থেকে চলে যা, বাকিটা আমি দেখছি। মাই, তুইও যা। তোর কথাবার্তা আমার কাছে মোটেও ভালো টিকছে না। কি করতে চাস তুই? কি আর করবো, ওকে মেরে আমি নিজেও জেলে চলে যাব। অন্তত পক্ষে এই সমাজে কতগুলো মেয়ে তো নিরাপদ থাকবে। এবার ফোনটা বের করে আমার হাতে দিয়ে বলল, নে আপু কল দিয়েছে, কথা বল তুই। আমি ফোন হাতে নিয়ে বললাম, বল, কি বলবে? তোমরা এখন কোথায় আছো ঠিকানা দাও আমাকে। ফালতু কথা শোনার মতো সময় নেই আমার, ফোন রাখ। ফোন কেটে দিতেই এবার চোখ ঘুরে বলল, তোর সাথে আমার এই চুক্তি ছিল বুঝি? আমি তোরে বললাম না আপুর সাথে? এবারের মতো আমাকে ছেড়ে দে, আমি এখন থেকে একদম ভালো হয়ে যাব। যা ছেড়ে দে ওকে, মানুষ মাত্রই তো ভুল নাকি? তাই বলে শাস্তি দিতে হবে? একটা সুযোগ দেই, কি বলিস? এবার সাথে মাহিও তাল মিলিয়ে বলল, ভাইয়া, ঝগড়া করে লাভ নেই, ছেড়ে দে। আমি নিখিলের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বললাম, যা, এবারের মতো মাফ করে দিলাম, আর যেন তোরা এখানে না দেখি। নিখিল ছাড়া পেতেই পকেট থেকে পিস্তল নিয়ে সরাসরি আমার বুকে 2টা গুলি করে দৌড়তে লাগলো। চিৎকার করে বলছে, মাত্র তো তোরে মারলাম, তোর পুরো পরিবার আমি ধ্বংস করে দিব, মনে রাখিস। গুলি খেয়ে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ইবা আমাকে ধরে বলল, এটা কি হলো তোর? আমি বুকে হাত দিয়ে চেপে ধরে বললাম, এটাই হওয়ার ছিল আমার সাথে। মানুষের ভালো করতে নেই, এই পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করে না। ভাবছিলাম আমার কি আছে যে আমি বাঁচবো, কিন্তু তোর পেটে যে আমার বাচ্চা, আমার মেয়ের কথা চিন্তা করলে কলিজাটা ফেটে যায়। বিয়ের পর থেকে আমি একটুও শান্তি পেলাম না। পুরো জীবনটা আমার কষ্টে কষ্টে গেল। আমি প্রতিদিন প্রতি সময় সুখ খুঁজে যাই, কিন্তু সুখ যে আমাকে চায় না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। এর মাঝে বাইরে কতগুলো গাড়ির শব্দ শুনলাম, হয়তো রিয়া এখানে চলে আসছে। বলতে না বলতে রিয়া ভেতরে এসে আমার অবস্থা দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। আমি হাত দিয়ে ইশারা করে বললাম, নিখিলের জন্য এখানে আসছো তাই তো? চিন্তা করো না, ওকে আমি মারি নাই। ভাবছিলাম ওকে একটা সুযোগ দেই, এজন্য ছেড়ে দিছি। আর এখন দেখো আমার অবস্থা। মাহি, তোমার ভাইকে একটু ধরো, হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে কি হবে রে? যে জায়গায় গুলি লেগেছে বাঁচার মতো আমার সম্ভাবনা নাই। রিয়া আমার দিকে এগিয়ে এসে এভাবে সরিয়ে সরাসরি আমাকে টান দিয়ে কোলে তুলে বলল, আপনাকে আমি মরতে দিব না। আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে? আমি এত ভুল কেন করি? আমি কেন এত অহংকারী? আজকে আমার কারণে আপনার এই অবস্থা, সব দোষ আমার।